আসসালামু আলাইকুম। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই লেকচারের আমরা মূলত আলোচনা করব আওয়ামী মুসলিম লীগ গঠন, যুক্ত ফ্রন্ট গঠন এবং নির্বাচন, সামরিক শাসনামল এবং পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য, এই টপিকগুলোতে নিয়ে। তো তোমরা যদি এই লেকচারটি দেখার আগে আমাদের প্রথম লেকচারটি না দেখে আসো, তাহলে আমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা প্রথম লেকচারটি দেখে আসবে, তাহলে এই লেকচারটা তোমরা ভালো বুঝতে পারবে। তো প্রথমে আছে যে আওয়ামী মুসলিম লীগ গঠন। তো 1949 সালের 23শে জুন 1949 সালের 23শে জুন ঢাকার রোজ গার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়। 1949 সালের 23শে জুন ঢাকার রোজ গার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়। তারিখ এবং জায়গাটা ইম্পর্টেন্ট। এরপরে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং সাধারণ সম্পাদক হন টাঙ্গাইলের শামসুল হক। এই ব্যক্তিগুলো ইম্পর্টেন্ট। কে কোন পদে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন সভাপতি, টাঙ্গাইলের শামসুল হক খান ছিলেন সাধারণ সম্পাদক, এবং যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন শেখ মুজিবুর রহমান। তো তিনজন ব্যক্তি গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি তারিখ এবং কোথায় করা হয়েছিল এটা গুরুত্বপূর্ণ। এরপরে 1955 সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের প্রতিফলন ঘটানোর জন্য মুসলিম শব্দটি বাদ দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ করা হয়। তো এখানে কি কি গুরুত্বপূর্ণ জিনিস কিগুলো আছে, তো আমরা একবারে সবগুলো দেখাই দিই। তো প্রথমত 1949 সাল, এটা ইম্পর্টেন্ট, তারিখটা ইম্পর্টেন্ট। 23শে জুন 1949 সালের 23শে জুন কোথায় করা হয়? রোজ গার্ডেনে। এবং আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়। সভাপতি কে ছিলেন? এটা ইম্পর্টেন্ট। তারপরে সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক, এই ব্যক্তি তিনজন গুরুত্বপূর্ণ। এরপরে 1955 সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য মুসলিম শব্দটি বাদ দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ করা হয়। তো আমাদের আওয়ামী মুসলিম লীগ টপিকটা গেল। তো আমরা একটু সামনে আগাই। তো দেখতে পাচ্ছি এরপরে আসে যুক্ত ফ্রন্ট নির্বাচন। তো 1963 সালে আওয়ামী মুসলিম লীগ গঠন করা হলো 1949 সালে। 1955 সালে নামটা পরিবর্তন করা হলো এবং এই রাজনৈতিক দলটা অনেকটা বাঙালি জাতীয়তাবাদটা ধারণ করে আমরা এগিয়ে চলছিল। এবং এরপরে যে আমাদের যে যুক্তফ্রন্টের নির্বাচন 1963 সালে এর প্রধান রাজনৈতিক দল হিসেবে, অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই যুক্তফ্রন্ট গঠনে। তো 1963 সালের 14ই নভেম্বর যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয় এবং মোট পাঁচটি দল অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ ধারণ করে অথবা পূর্ব পাকিস্তানের যে সবচেয়ে বড় দলগুলো ছিল এবং যারা এই যে দুই পাকিস্তানের মধ্যে বিদ্বেষ পোষণ করে না এবং এরকম একই মন মানসিকতা ধারণ করে, এরকম 5টা দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়। প্রথমে ছিল আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, খেলাফতে রব্বানী এবং গণতন্ত্রী দল। অর্থাৎ মোট কয়টি দল নিয়ে গঠন করা হয়? মোট 5টি দল নিয়ে গঠন করা হয় 1963 সালের 14ই নভেম্বর, এবং মোট 5টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা এবং যুক্তফ্রন্ট 21 দফা ঘোষণা করে। তো আমরা দেখি যে কোনো একটা নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা করা হয়। যেমন গত নির্বাচনের আগে আমরা দেখতে পাইছি যে দুটো রাজনৈতিক দল ইশতেহার ঘোষণা করেছে যে পরবর্তী 5 বছর ক্ষমতায় আসলে তারা কি করবে। তো এরকম যুক্তফ্রন্টের ইশতেহার ছিল 21 দফা এবং যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। তো আমরা বর্তমানে আওয়ামী লীগের যে রাজনৈতিক প্রতীক, ওই আওয়ামী মুসলিম লীগের প্রতীক থেকেই হয়ে এই যে নৌকা প্রতীকটা আসছে। তো এখানে গুরুত্বপূর্ণ যেগুলো বলে দিলাম যে 1963 সালের 14ই নভেম্বর, তারিখটা ইম্পর্টেন্ট। মোট কয়টি দল নিয়ে গঠন করা হয়? 5টি দল। 5টি দলের নাম গুরুত্বপূর্ণ: আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, খেলাফতে রব্বানী এবং গণতন্ত্রী দল। এবং এর প্রতীক ছিল কি? তাদের নির্বাচনী প্রতীক ছিল নৌকা এবং ইশতেহার ছিল 21 দফা।
তো আরও বিভিন্ন দফা আমাদের সামনে আসবে, 8 দফা, 6 দফা। তো 21 দফা কাদের নির্বাচনী, 21 দফা কি? 21 দফা আমরা মনে রাখবো যে 21 দফা ছিল যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার। এরপর যদি সামনে আগাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তফ্রন্টের 21 দফা, তো 21টা দফা আছে। তো তোমাদের 21টা দফা মুখস্থ করতে হবে না, শুধু মনে রাখতে হবে যে যুক্তফ্রন্টের 21 দফা। আর গুরুত্বপূর্ণ কয়েকটা দফা মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য, তো সেগুলো আমি বলে দিতেছি। এখানকার যেগুলো দেওয়া আছে স্লাইডে সবগুলো দরকার হবে না। তো প্রথম দফা কোয়েশ্চেন আসতে পারে যে যুক্তফ্রন্ট যে 21 দফা ঘোষণা করেছিল তার প্রথম দফাটা কি? তো সেক্ষেত্রে প্রথমে মনে রাখতে হবে যে প্রথম দফা ছিল এটা, যে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে। এরপরে জমিদারি ও সার্টিফিকেট প্রথা উচ্ছেদ, পাট ব্যবসা জাতীয়করণ, অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালু। এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু মনে রাখতে হবে 10 নম্বর দফা ছিল কেবল মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু। কেবল মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। কেবল মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, অর্থাৎ পূর্ব পাকিস্তানে তাদের ভাষায় করা হোক, এবং পশ্চিম পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানের যে প্রাথমিক শিক্ষা সেটা বাংলা ভাষায় করা হোক। কারণ সেখানকার অধিকাংশ মানুষের ভাষা যেহেতু বাংলা, তো শিশু তো মাতৃভাষা যদি শিক্ষা না গ্রহণ করতে পারে তাহলে তো মাতৃভাষায় বিলুপ্ত হয়ে যাবে। তো এই জন্য 10 নম্বর দাবি ঠিক কী ছিল 21 দফার? যে কেবল মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালু। তারপরে 17, তো 17 নম্বর দফা ছিল শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ। তো আমরা জানি যে শহীদ মিনার পাকিস্তান সরকার নির্মাণ করতে দিচ্ছিল না। ওই যে 52 সালে যে শহীদ মিনার নির্মাণ করা হয় তার পরের দিনই তা ভেঙে ফেলা হয়। তো স্থায়ীভাবে একটা শহীদ মিনার নির্মাণ করা হবে, এটা ছিল 17 নম্বর দফার 17 নম্বর পয়েন্ট। এবং 18 নম্বর পয়েন্ট ছিল 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করতে হবে। তো 54 সালের যে যুক্তফ্রন্টের 21 দফা, এটার যদি ওভারভিউ বলি, যে তোমাদের মোট 4টা পয়েন্ট মনে রাখতে হবে। প্রথম পয়েন্ট, বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বা উর্দুর পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া। তারপর 10 নম্বর পয়েন্ট ছিল কেবল মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু। 17 নম্বর পয়েন্ট ছিল শহীদ মিনার নির্মাণ। এবং 18 নম্বর পয়েন্ট ছিল যে 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস এবং সরকারি ছুটির মর্যাদা দিতে হবে। এরপরে তো নির্বাচনের যেহেতু যুক্তফ্রন্ট গঠন করা হলো, নির্বাচন হবে। তো নির্বাচনটা হলো, তো নির্বাচনের ফলাফল এখন আমরা দেখব যে এই নির্বাচনে কি ফলাফল হয়েছিল এবং কোন অংশে কারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, অথবা এখানে কারা সরকার গঠনের কথা ছিল এবং কিভাবে এটাকে মানে লাইনচ্যুত করা হলো এবং বাঙালিদেরকে সরকার গঠন করতে দেওয়া হলো না। এবং সরকার গঠন করতে দেওয়া হয়েছিল, বাট এটাকে মানে স্থায়ীভাবে তারা যে শাসন ক্ষমতা বসবে সেটা করতে দেওয়া হলো না। তো নির্বাচনের ফলাফল আমরা দেখতে পাচ্ছি। তো পূর্ব বাংলায় মোট আসন ছিল 237টি। এটা ছিল প্রাদেশিক পরিষদের নির্বাচন, অর্থাৎ পূর্ব পাকিস্তানের 237টি মোট মুসলিম আসন ছিল, যেখানে যুক্তফ্রন্ট পায় 223টি আসন, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, এবং মুসলিম লীগ পায় 9টি আসন। তো এক্ষেত্রে আমি যদি বলি তোমাদের যে মোট আসন ছিল 237টি, এর মধ্যে 223টি পায় যুক্তফ্রন্ট এবং 9টি পায় হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। তো কয়টি আসন ছিল, মুসলিম লীগ কয়টি আসন পায়, যুক্তফ্রন্ট কয়টি আসন পায়, এটা গুরুত্বপূর্ণ। এরপরে আসি যুক্তফ্রন্ট সরকার। তো আমরা দেখতে পাচ্ছি যে যুক্তফ্রন্ট এই যে নির্বাচনে 223টি আসন পেল, অর্থাৎ তারা তো নির্বাচনে বিজয়ী হইল। তো তাদের তো এখন সরকার গঠন করার কথা সাংবিধানিক নিয়ম অনুসারে, এবং তারা সরকার গঠন করলো। তো 1954 সালের 3রা এপ্রিল কৃষক শ্রমিক পার্টির নেতা AK ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তো যেহেতু নির্বাচনে বিজয় হলেন, তার সেজন্য 1954 সালের 3রা এপ্রিল AK ফজলুল হকের নেতৃত্বে তার মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। কিন্তু যুক্তফ্রন্ট সরকার মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। আদমজি পাটকল এবং কর্ণফুলী কাগজের মিলে বাঙালি অবাঙালি যে দাঙ্গা, এই দাঙ্গাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে 1954 সালের 30শে মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করা হয়। অর্থাৎ পাকিস্তানিদের ধারণা ছিল না যে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে প্রাদেশিক পরিষদে, কিন্তু দেখা গেল বিপুল পরিমাণে, অর্থাৎ 237টার মধ্যে 223টা আসন তারা পেয়ে গেল। তো যখন তারা সরকার গঠন করলো, তারা তো সাংবিধানিক দাবি হিসেবে তাদের সরকার গঠন করতে দিতে হবে, কিন্তু এরপর থেকে তাদের ষড়যন্ত্র চলতেছিল। তো 56 দিন ক্ষমতায় ছিল, এর মধ্যে তো পাকিস্তানিদের ইন্ধনেই
আদমজি পাটকল এবং কর্ণফুলী কাগজের কলে বাঙালি এবং অবাঙালিদের মধ্যে দাঙ্গা লাগানো হয় এবং বলা হয় যে বাঙালি এবং অবাঙালি এই দাঙ্গাকে কেন্দ্র করেই এই যে যুক্তফ্রন্ট সরকারটাকে বরখাস্ত করা হয় 56 দিন। তো যুক্তফ্রন্ট সরকার মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। তো এখানে গুরুত্বপূর্ণ সবগুলো আমি বলে দিলাম যে মোট কয়টি আসন ছিল, কয়টি আসন পেল এবং তারিখটা 1954 সালের 3রা এপ্রিল। কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিল? একে ফজলুল হক, শেরেবাংলা একে ফজলুল হক। এবং কতদিন ক্ষমতায় ছিল, কেন এই সরকারকে বরখাস্ত করা হইল, কোন অজুহাতে এবং কত তারিখ, অর্থাৎ 1954 সালের 30শে মে। এরপরে আসি সামরিক শাসন। তো আমরা জানি যে পাকিস্তান আসলে দেশটার মানে শাসন প্রকৃতি বড়ই অদ্ভুত রকমের, কারণ দেখা যায় সেখানকে 1 বছর যদি গণতান্ত্রিক সরকার চলে, দেখা যায় সেখানে 10 বছর তারপর সামরিক শাসন চলে। তো বর্তমানেও দেখা যাচ্ছে যে পাকিস্তানের সরকারের কাঠামোতে সামরিক বাহিনীর অনেক বিশাল প্রভাব। তো তারা যাদের মন চায় তাদেরকে নিয়ে আসে ক্ষমতায়, যদি তাদের অসন্তুষ্ট হয় তারা তাদেরকে সরিয়ে দেয়। তো এখানে সামরিক শাসনের শুরু 1958 সালের 7ই অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক আইন জারি করেন। ইস্কান্দার মির্জা প্রথম সামরিক আইন জারি করেন তো এবং ক্ষমতা দখল করেন। কিন্তু দেখো 1958 সালের 7ই অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা 7ই অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক আইন জারি করেন। কিন্তু 1958 সালের 27 অক্টোবর, অর্থাৎ দেখো 7 অক্টোবর 27 অক্টোবর 20 দিনের মাথায় ওনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে ক্ষমতা থেকে উৎখাত করে ক্ষমতা দখল করেন। দেখতে পাচ্ছি 58 সালের 7ই অক্টোবর একজন ক্ষমতা দখল করলো, সামরিক শাসন, কিন্তু তিনি 20 দিন মাত্র স্থায়ী হলেন। 27 তারিখ গিয়ে আইয়ুব খান ক্ষমতা দখল করলেন। তো আইয়ুব খান একটা মোটামুটি লম্বা সময় ধরে ক্ষমতায় ছিলেন এবং তিনি মৌলিক গণতন্ত্র নামক এক ধরনের অদ্ভুত গণতান্ত্রিক পদ্ধতি চালু করেন। অর্থাৎ জনগণের তো ভোট যদি হয় তাহলে দেখা যাবে সামরিক শাসক হিসেবে তিনি মোটেই মানে কোনোভাবে নির্বাচিত হতে পারবেন না। তো তিনি চালু করলেন কি? মৌলিক গণতন্ত্র। মৌলিক গণতন্ত্র মানে কি? এখানে শুধুমাত্র ইউনিয়ন কাউন্সিলের সদস্য, শুধুমাত্র ইউনিয়ন কাউন্সিলের সদস্য এবং কাউন্সিলের সদস্য ছিলেন 80,000। তো মাত্র ইউনিয়ন কাউন্সিলের যে 80,000 সদস্য ছিলেন তারা ভোট দিতে পারবেন, তার মাধ্যমেই পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচন হবে। তো আমরা বুঝি যে এর লক্ষ্য উদ্দেশ্যটা কী ছিল। যেহেতু জনগণের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব না, তো তিনি চিন্তা করলেন যে তার যে তাবেদার লোক তাদেরকে তিনি ইউনিয়ন কাউন্সিলে বসাবেন, তো তাদের মাধ্যমে এটা নির্বাচন করবেন। দেন হচ্ছে যে পরবর্তীতে তাদের ভোটের মাধ্যমে তিনি মানে হচ্ছে সামরিক শাসক থাকলেন না, তিনি একজন গণতান্ত্রিক নেতা হয়ে উঠবেন। তো এই পদ্ধতি বলা হচ্ছে মৌলিক গণতন্ত্র। তো আমরা দেখতে পেলাম এই যে আজকের লেকচারে একেবারে শুরু থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম যে আওয়ামী মুসলিম লীগ গঠন, কিভাবে আওয়ামী লীগ মুসলিম লীগ গঠন করা হলো। এরপরে মুসলিম লীগ গঠনের পরে যুক্তফ্রন্ট নির্বাচন, মুসলিম লীগ গঠনের পরে কিভাবে এই যে এখানে প্রাদেশিক পরিষদের জন্য যুক্তফ্রন্ট নির্বাচন হলো, সেখানে কি ফলাফল হলো এবং কিভাবে বাঙালিদের ক্ষমতা থেকে বঞ্চিত করা হলো। এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম 1954 21 দফা দেখলাম। তারপরে আমরা দেখলাম যে নির্বাচনের ফলাফল এবং কিভাবে তাদেরকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হলো। এরপরে আমরা দেখতে পেলাম যে সামরিক শাসন, অর্থাৎ এই যে এরপরে কিভাবে সামরিক শাসন চলে আসলো, অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রের যে মানে আসল রূপ, এই রূপটা কিভাবে উন্মোচন হলো। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই যে টপিকগুলো আলোচনা সমাপ্ত করলাম। তো এখন আমরা দেখব, আমরা এখন যাচ্ছি যে আমাদের এই যে আসলে 1947 সালে মানে ধর্মের ভিত্তিতে 2টা রাষ্ট্র গঠন করা হলো। তো ঠিক আছে, যেহেতু ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন করা হলো, তো একই ধর্মের মানুষ মানে সুখে সমৃদ্ধিতে থাকবে, তারা মিলেমিশে বসবাস করবে, এটাই তো প্রত্যাশিত, মানে অনেকের মতো তো এটাই হওয়া উচিত। কিন্তু কি কারণে বাঙালিরা প্রতিবাদ করলো? কি প্রথম দেখতে পাচ্ছিলি যে 1952 সালে যে ভাষা আন্দোলন হলো, ভাষার প্রশ্নে বাঙালিদেরকে মানে পিছিয়ে দেওয়া হলো, যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। এর জন্য মানুষ হত্যা করা হলো। প্রথম জাতি হিসেবে বাঙালিদেরকে ভাষার জন্য রক্ত দিতে হলো। কিন্তু আরও কি বৈষম্য ছিল, কি কারণে 1970 সালে নির্বাচনের পরবর্তীতে আমরা 1971 সালে স্বাধীনতা সংগ্রামের দিকে গেলাম, এটা আমরা দেখব। তো পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য, প্রথমে আছে অর্থনৈতিক বৈষম্য। তো আমরা দেখো যে 1965 সাল থেকে 1960 সাল পর্যন্ত, অর্থাৎ এই যে পাঁচটা অর্থ বছর, 65-66 থেকে 69-70, 65-66 থেকে এটা হবে 69-70। আচ্ছা, এই সময়ে মোট 100, দেখো পূর্ব পাকিস্তানের জন্য বাজেট দেওয়া হয় 113,03,80,000 টাকা, 113,03,80,000
3,80,000 টাকা। আবার মনে করে দিই যে অধিকাংশ জনগণ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা কিন্তু ছিল পূর্ব পাকিস্তানের, বেশিরভাগ জনগণ পূর্ব পাকিস্তানের, বাজেট পূর্ব পাকিস্তানের বেশি পাওয়ার কথা, কিন্তু দেখতে পাচ্ছি 113,80,000 টাকা। কিন্তু সেখানে পশ্চিম পাকিস্তানকে কত দেওয়া হয়? 500 কোটি টাকা। পশ্চিম পাকিস্তানকে কত দেওয়া হয়? 500 কোটি টাকা। অর্থাৎ 113,500,000,000 অর্থাৎ 5 গুণ। কত গুণ? 5 গুণ। এর থেকে 5 গুণ টাকা দেওয়া হলো, কিন্তু জনগণ কিন্তু ওখানে মানে জনসংখ্যা কিন্তু ওখানে কম। তারপরে 1960 থেকে 1960 থেকে 1965 সাল পর্যন্ত এই সময়টাতে পূর্ব পাকিস্তানকে দেওয়া হয় 648 কোটি টাকা। 648 কোটি টাকা। তো মনে করতে পারো 113 কোটি থেকে 648 কোটি অনেক তো বাড়াই দিল, ওই 500-র চেয়েও বেশি। কিন্তু দেখা যায় যে ওই সময় পশ্চিম পাকিস্তানে দেওয়া হয়েছিল 22,230 কোটি টাকা। কত গুণ হিসাব করো। তো দেখতে পাচ্ছ যে অর্থনৈতিক বৈষম্য কিভাবে, মানে হচ্ছে সমান সমান না হোক, 60-40 হোক, 70-30 হোক, কিন্তু দেখা যাচ্ছে 5 গুণ, তারপর দেখা যাচ্ছে 10-15 গুণ এভাবে বঞ্চিত করা হইতেছিল অর্থনৈতিক অধিকার থেকে। তো যখন তোমাকে বাজেট দেওয়া হবে না, তখন তোমার রাস্তাঘাট হবে না, তোমার উন্নয়ন কার্যক্রম তুমি পরিচালনা করতে পারবা না, তো মানুষ তো ক্ষুব্ধ হবেই। এর পাশাপাশি আরও দেখো, শুধুমাত্র অর্থনৈতিক বৈষম্য না, প্রশাসনে কিভাবে বঞ্চিত করা হয় বাঙালিদেরকে। তো প্রশাসনিক বৈষম্য, তো প্রথমে দেখো যে সচিবালয়। সচিবালয় বলতে বোঝানো হচ্ছে যে মন্ত্রী যেখান থেকে পুরো দেশকে পরিচালনা করা হয়। তো সেখানে পূর্ব পাকিস্তানের মানুষদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল কত পার্সেন্ট? 19%। পূর্ব পাকিস্তানের মানুষজনকে নিয়োগ দেওয়া হয়েছিল 19%, কিন্তু দেখা যায় সেখানে পশ্চিম পাকিস্তানিদেরকে প্রাধান্য দেওয়া হয়, সেখানে তাদেরকে দেওয়া হয় 81%। তো তারপরে দেখো দেশ রক্ষায় 8.1%, আবার পশ্চিম পাকিস্তানে আছে 91%, শিল্পে 25%, 74%, স্বরাষ্ট্রে 22%, 77%, তথ্যে 20%, 79%, শিল্পে 27, 72। তো আমরা সামনে আছে এরকম, এবং আইনে 65, 35। তো এই পার্সেন্টেজগুলো মনে রাখা গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যদি তোমরা মনে রাখতে চাও তাহলে হয়তো তোমাদের জন্য একটু কঠিন হবে যে আলাদা আলাদা মনে রাখা। তো তোমরা মনে রাখবা মোটামুটি এটা 80-20 এরকম ছিল। 80-20 ছিল প্রত্যেকটা ক্ষেত্রেই, শুধুমাত্র দেশ রক্ষার ক্ষেত্রে ছিল 8%, 91%, এই একটা আলাদা। আর হচ্ছে আইনের ক্ষেত্রে ছিল এটা এই যে 35, 65, আর বাকিগুলো মোটামুটি 80-20-এর কাছাকাছি। তো এখান থেকে কোয়েশ্চেন ওইরকমই হবে। ধরো তোমার এরকম দিবে না যে হচ্ছে যে 70-30 এর আশেপাশে হবে না, ধরো হবে 80-20, তারপরে ধরো 10-90 এরকম। তো তোমরা মোটামুটি সবগুলোর ক্ষেত্রে 80-20 এরকম যদি তোমরা মনে রাখো তাহলে হবে যে পূর্ব পাকিস্তানকে 20%, পশ্চিম পাকিস্তানের 80%। আর দেশ রক্ষার আইনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, দেশ রক্ষার ক্ষেত্রে ছিল পূর্ব পাকিস্তান 8%, পশ্চিম পাকিস্তান 91%, আইনের ক্ষেত্রে 35% পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান 65%। এরপর আমরা দেখি যে সেনাবাহিনীতে বৈষম্য। তো সেনাবাহিনীর ক্ষেত্রে দেখা যায় যে জেনারেল, তোমরা জানো যে সেনাবাহিনীর সবচেয়ে বড় পদ হচ্ছে জেনারেল। এরপরে কিন্তু এর থেকে সেনাবাহিনীর প্রধান নিয়োগ দেওয়া হয়, সেনাবাহিনীর প্রধান নিয়োগ দেওয়া হয়। তো জেনারেলের ক্ষেত্রে পূর্ব পাকিস্তানে কোনো জেনারেল ছিলেন না, মেজর জেনারেল কোনো মেজর জেনারেল ছিলেন না, ব্রিগেডিয়ার কোনো ব্রিগেডিয়ার ছিলেন না। অর্থাৎ টপ যে তিনটা পদ এখানে পূর্ব পাকিস্তানের কোনো প্রতিনিধিত্ব ছিল না। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম পাকিস্তানের জেনারেল ছিলেন 3 জন, মেজর জেনারেল ছিলেন 20 জন, আর ব্রিগেডিয়ার ছিলেন 34 জন। অর্থাৎ সেনাবাহিনীর মোট 34 আর 20 44, 47 জন যে পদ, মোট 47টা বড় পদের মধ্যে একজনও বাঙালি নাই। অর্থাৎ নেতৃত্বস্থানীয় পর্যায়ে কোনো বাঙালি নাই। তো হ্যাঁ, 57 জনের মধ্যে কোনো বাঙালি ছিল না। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বাঙালিদের মধ্যে কর্নেল ছিল মাত্র 1 জন, লেফটেন্যান্ট কর্নেল ছিল 2 জন, মেজর ছিলেন 10 জন, নৌবাহিনী অফিসার ছিলেন 7 জন, বিমান বাহিনী অফিসার ছিলেন 40 জন। কিন্তু এর বিপরীতে তোমরা দেখতে পাচ্ছি 1 জনের বিপরীতে এখানে ছিলেন 49 জন, 2 জনের বিপরীতে এখানে ছিলেন 198 জন, 510 জনের বিপরীতে 590 জন। মানে হচ্ছে যে মানে অকল্পনীয় পরিমাণ, এই যে পরিমাণ মানে ব্যালেন্স তো নাই, এবং এমনভাবে এমন বৈষম্য যে একেবারে চোখে লাগার মতো। তো এখানে তোমার যে পাকিস্তানিরা কতজন ছিল এটা ইম্পর্টেন্ট না। তো তোমাদের এটা শুধুমাত্র ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে এই যে প্রথম তিনটা তো তুমি বুঝতেই পারছো, জেনারেল, মেজর জেনারেল এবং ব্রিগেডিয়ারে কোনো বাঙালি নেই। কর্নেল, এটা মনে রাখবা, কর্নেল ছিল 1 জন, লেফটেন্যান্ট কর্নেল 2 জন, আর মেজর ছিলেন 10 জন, আর নৌবাহিনী অফিসার ছিলেন 7 জন। ওটা গুরুত্বপূর্ণ না। তো এতটুকু। তো আজকের এই যে লেকচার, এই লেকচারে আমরা আলোচনা করলাম, বিষয়গুলো একটু রিভিউ করি।
তো আলোচনা করলাম আমরা মুসলিম লীগ গঠন, যুক্তফ্রন্টের যে নির্বাচন সেটা, সামরিক শাসনামল এবং পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য। তো প্রথম অংশে আমরা আলোচনা করেছিলাম ভাষা আন্দোলন পর্যন্ত, আর আমরা আজকে আলোচনা করলাম সামরিক শাসনামল পর্যন্ত মুসলিম লীগ গঠন হতে যুক্তফ্রন্ট নির্বাচন সহ। তো পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব 1970 সালে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে ঘটনাবলী, যেটা আমাদেরকে বাংলাদেশের যে স্বাধীনতার সংগ্রামের দিকে একেবারে আমাদের যে ফাইনাল ফুটস্টেপ যেটা ছিল, যেটা আমাদের একেবারে স্বাধীনতা সংগ্রামের দিকে ধাবিত হতে বাধ্য করেছিল সেটা। আর কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও অথবা আমাদের এই পরবর্তী ক্লাসগুলোতে যুক্ত হতে চাও, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এর পাশাপাশি তোমরা আমাদের ওয়েবসাইট এবং আমাদের অ্যাপ ভিজিট করতে পারো। তো আজকের লেকচারটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।